নমস্কার। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে বলার পর আমরা দেখলাম যে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ তথা প্রবীণ আইনজীবী এবং দেশের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে তিনি আজকে বলেছেন যে অপরাধীরা কেন জেল থেকে সরকার চালাবেন, এবং এটা খুব দুঃখজনক যে এইটার জন্য আমার একটা আইন প্রণয়ন করতে হচ্ছে। মানে উনি বোঝাতে চেয়েছেন যে একজন অপরাধী, তিনি মন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী বা কোনো অপরাধের ঘটনায় অভিযুক্ত, তিনি যদি জেলে যান তাহলে তার এমনি পথ ছেড়ে দেওয়া উচিত। এটার জন্য আবার একটা নতুন করে আইন প্রণয়ন করতে হচ্ছে, এটাই খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা। এটা হরিশ সালভে বলেছেন। কি প্রসঙ্গে বলেছেন না, গত পরশু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে একটি বিল পেশ করেছেন, সংবিধানের 130তম সংশোধনী বিল। যে বিলে বলা হচ্ছে যে কোনো মন্ত্রী, তিনি কেন্দ্রের হন বা তিনি রাজ্যের হন, তিনি মুখ্যমন্ত্রী হন বা তিনি প্রধানমন্ত্রী হন, এমন কোনো অপরাধের ঘটনা, যে অপরাধের ঘটনায় 5 বছরের বেশি সাজা হতে পারে, এরকম কোনো অপরাধের ঘটনার অভিযোগে তিনি যদি 30 দিন জেলে বন্দী থাকেন, তাহলে 31 দিনের মাথায় অটোমেটিক্যালি তার পথ চলে যাবে। আমরা দেখছিলাম যে গত 7 দিন ধরে, এর আগে গত 7 দিন ধরে যে গোটা সর্বভারতীয় রাজনীতিতে যে ডিসকোর্স এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতেও যে ভোটার তালিকা সংশোধন নিয়ে যে তর্কাতর্কি এবং ভোটার তালিকায় যে ভুয়ো ভোটারের অস্তিত্ব ইত্যাদি প্রভৃতি, বিহারের ভোটার তালিকা সংশোধন, এবং সেটা নিয়ে সমষ্টিগতভাবে সমস্ত বিরোধী দল যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণাত্মক, সেই ডিসকোর্সটা হঠাৎ চেঞ্জ হয়ে এই পিএমসিএম রিমুভাল বিল বা এই দুর্নীতির বিলটাতে নিয়ে আলোচনায় চলে এলো। একটা ডিসকোর্স চেঞ্জ হয়ে গেল। আজকে খবরের ভেতরে খবরের আলোচনায় আমরা এটা নিয়েই কথা বলবো। এবং আমরা দেখেছি গতকাল কলকাতায় প্রধানমন্ত্রী এসে বলেছেন কোনো সরকারি কর্মচারী যদি 50 ঘন্টা জেলে আটকে থাকেন তাহলেই তাকে অটোমেটিক্যালি সাসপেন্ড করে দেওয়া হয়। সেটা কোনো সরকারি পিয়ন হতে পারে, কোনো সাফাইওয়ালা হতে পারে, কোনো অফিসার হতে পারে। তো একজন সরকারি আমলা বা কর্মচারী বা ন্যূনতম একজন পিয়ন, 4th ক্লাস স্টাফ, তার যদি এরকম অবস্থা হয়, তাহলে মন্ত্রীরা কেন প্রিভিলেজড? মন্ত্রীরা জেলে থেকেও কেন সরকার চালাবে? এটা তো হতে পারে না। এবং প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে যারা দুর্নীতি পরায়ণ, যাদের দুর্নীতির ট্র্যাক রেকর্ড রয়েছে, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, তারাই একমাত্র এই বিলটাকে ভয় পাচ্ছেন। তিনি ভয় পাচ্ছেন না, তিনি তো প্রধানমন্ত্রী, তিনি তো নিজে ওই বিলের মধ্যে নিজেকে রেখেছেন, প্রধানমন্ত্রীর পদকে রেখেছেন, এবং তার কোনো ভয় নেই। কিন্তু দুর্নীতি পরায়ণরা ভয় পাচ্ছেন। তার ফলে বোঝা যাচ্ছে যে প্রাইম মিনিস্টার একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন যে এদেশে যারা দুর্নীতি পরায়ণ, যারা অপরাধমূলক কাজে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারাই ভয় পাচ্ছেন সরকারের আনা এই বিল নিয়ে, বাকিদের ভয় নেই। আর হরিশ সালভে এই কথাটাই আজকে আমি দেখলাম যে অন্তত 3টি বা 4টি চ্যানেলে গিয়ে তিনি এই কথাগুলোকে রিপিট করেছেন। তিনি বলছেন যে অপরাধীরা কেন জেলে বসে সরকার চালাবে, মুখ্যমন্ত্রী তো কোনো মন্ত্রিত্বের পদ, এটা তো কোনো সম্পদ নয় যে খুইয়ে ফেলতে হবে। সাধারণ মানুষ চায় যে তাদের মন্ত্রী, তাদের জনপ্রতিনিধি, তারা কোনো অপরাধে অভিযুক্ত হবেন না। হরিশ সালভে একদম ঠিক কথা বলেছেন। শুধু আমার একটা জায়গাতেই খটকা লাগছে যে একই ব্যক্তি, সংবিধান বিশেষজ্ঞ, একই দিনে 3টি বা 4টি চ্যানেলে, ন্যাশনাল চ্যানেল, সেখানে গিয়ে একই কথার ইন্টারভিউ দিলেন 4 জনকে। দেশে কি সংবিধান বিশেষজ্ঞ কম পড়ি আছে? এটা আমার অদ্ভুত একটা প্রশ্ন জাগছে যে একটাই লোক, যে মানুষটি বাজপেয়ী জমানায় সলিসিটর জেনারেল ছিলেন এবং যে মানুষটি এখন আইনজীবী, এবং অনেকেই তার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা করেন, সেই হরিশ সালভেকে দেখলাম যে পরপর 4টি চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিতে এবং এই বিলের সপক্ষে জোরালো সওয়াল করতে। এটা দেখে আমার ওই গোপীগান বাঘাবাইনের সন্তোষ দত্ত, শুন্ডির রাজা, যিনি বলেছিলেন যে রাজকন্যা কি কম পড়ি আছে, তো এরকম আমার মনে হচ্ছে যে সংবিধান বিশেষজ্ঞ কি কম পড়ি আছে। তবে হ্যাঁ, হরিশ সালভে যে কথাটা বলছেন, যে স্পিরিট অফ হিজ যে ডিসকোর্স বা তার যে কথার যে স্পিরিট, যে সাধারণ মানুষের কাছে কি আগ্রহ, সাধারণ মানুষ কেমন চায়, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আমিও একমত যে সাধারণ মানুষ চায় যে আমাদের যে জনপ্রতিনিধি, তিনি দাগী হবেন না,
তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ থাকবে না, তিনি কোনো অপরাধমূলক কাজে বা দুর্নীতির কাজে লিপ্ত থাকবেন না, এটা সাধারণ মানুষ চায়। এবং সাধারণ মানুষ দেখেন যে একজন যদি কখনো হেলমেট পরে বাইক চালান, তাকে যদি 500 টাকা জরিমানা দিতে হয়, কেউ যদি জেব্রা ক্রস করে যান, তাকে যদি 100 টাকা ফাইন দিতে হয়, তাহলে সামান্য তার অপরাধের কারণে যদি তাকে জরিমানা দিতে হয়, তার যদি শাস্তি হয়, তাহলে কিভাবে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও মাসের পর মাস, বছরের পর বছর মন্ত্রী পদে কেউ থেকে যান? এটা তাদের কাছে স্বাভাবিক একটা মানে কৌতূহলের বিষয় এবং অসন্তোষের বিষয় বা ক্ষোভের বিষয়ও বটে। কিন্তু এই বিল নিয়ে যেখানে সমস্যা, সেটা হচ্ছে অন্য সমস্যা। কোথায়, কেন বিরোধীরা বা কেন অনেক আইনজীবী এর সমালোচনা করছেন? সমস্যাটা বুঝতে হবে। সমস্যাটা হচ্ছে যে ট্রাস্ট ডেফিসিট, বিশ্বাসযোগ্যতায় ঘাটতি। প্রথম কথা হলো, গত 11 বছরের বেশি সময় ধরে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। এই 11 বছরের যে ট্র্যাক রেকর্ড, তাতে আমরা কি দেখতে পাচ্ছি যে অপোজিশন রুল স্টেট এবং অপোজিশনের নেত্রীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সি খুব অ্যাক্টিভ। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, ঘন ঘন অনেকেই নোটিশ পাঠানো হচ্ছে, অনেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অনেকে হেফাজতেও নেওয়া হয়েছে, জেল হেফাজতে, পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি যে কনক্লুসিভ তদন্ত অনেক জায়গাতে আবার হয়নি। আর যে নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে দুর্নীতির, তিনি বিজেপিতে জয়েন করে গেলে তার বিরুদ্ধে আর কোনো তদন্ত হচ্ছে না। যেমন মহারাষ্ট্রের অজিত পাওয়ার বা অসমের মুখ্যমন্ত্রী বা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে চিটফান্ডের দুর্নীতির অভিযোগ ছিল, আমি অভিযোগই বলছি, এবং কোঅপারেটিভ দুর্নীতির অভিযোগ ছিল অজিত পাওয়ারের বিরুদ্ধে। বিপুল টাকার অঙ্ক, ছোটখাটো নয়, 1-8 টাকা, 1-2 কোটি টাকা, 50-100 কোটি টাকাও নয়, অনেক বেশি টাকা, কয়েকশো কোটি টাকা। এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই। অন্তত পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তার থেকে বেশি অঙ্কের একটা টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ছিল। কিন্তু সেই অজিত পাওয়ার যখন রুলিং অ্যালায়েন্সে জয়েন করে গেলেন বিজেপির সঙ্গে, তার বিরুদ্ধে আর কোনো তদন্ত হচ্ছে না। তার মানে কি? তার মানে যে কেন্দ্রের অধীনে থাকা তদন্ত এজেন্সি, যে এজেন্সি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে বা অর্থমন্ত্রীর দপ্তরের অধীনে, তারা যখন তদন্ত করছেন, তার কোনো বিশ্বাসযোগ্যতা মানুষের মধ্যে থাকছে না। মানুষ সন্দিহান হয়ে পড়ছে। মানুষের মনে হচ্ছে যে অপোজিশনকে শায়েস্তা করার জন্যই বোধহয় এই ধরনের ধরপাকড় করা হচ্ছে। ফলে কোথাও না কোথাও গিয়ে একটা ট্রাস্ট ডেফিসিট হচ্ছে। যদি এই ট্রাস্ট ডেফিসিটটা না থাকতো এবং যদি সিবিআই এবং ইডির মতো এজেন্সি কমপ্লিটলি স্বাধীন এবং স্বশাসিত প্রতিষ্ঠান হতো, তাদের উপরে সরকারের বা কেন্দ্রের শাসক দলের নিয়ন্ত্রণ না থাকতো, তাহলে হয়তো এই সন্দেহের জায়গাটা তৈরি হতো না। তাহলে যদি বিরোধীরা সরকারের আনা এই বিলের আপত্তি করতেন, তাহলে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হতো। কিন্তু এখানে সাধারণ মানুষও দেখছেন যে ব্যাপারটা তো তা নয়। অনেক সময় ঘটছে যে বিরোধীদের জেলে আটকানো হচ্ছে ঠিক ভোটের আগে এবং কাকতালীয়ভাবে। আমি বলছি না যে এগুলো একেবারেই অমূলক। যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যাদেরকে জেলে বন্দি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো যে অভিযোগ, সেগুলো ভিত্তিহীন, কারণ আমি তো তদন্ত করে দেখিনি। কিন্তু সাধারণ মানুষ যারা দেখছেন, অনেকেই যারা দেখছেন যে ঠিক ভোট যখন আসছে তখন অ্যাক্টিভ হয়ে উঠছে, তখন রাজীব কুমারের বাড়িতে চলে যাচ্ছে আজকে সেন্ট্রাল এজেন্সির টিম, তাকে ধরতে যাচ্ছেন, আবার কিছুদিন পরে আবার চুপ করে যাচ্ছেন। ভোট এগিয়ে আসছে তো জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হলো এবং তিনি জেল হেফাজতে রইলেন, আবার বেলে মুক্ত পেয়ে গেলেন। আবার এখন কোনো তদন্তের, রেশন দুর্নীতি নিয়ে এখন তদন্ত, ছোটাছুটি, দৌড়ঝাঁপ কিছু দেখা যাচ্ছে না। শিক্ষা দুর্নীতি নিয়ে কোনো দৌড়ঝাঁপ, ছোটাছুটি দেখা যাচ্ছে না। চিটফান্ড মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চিটফান্ড তদন্ত শুরু হয়েছিল এবং যে ঘটনায় নেতামন্ত্রীও গ্রেপ্তার হয়েছিলেন, সুদীপ্ত সেন গ্রেপ্তার হয়েছিলেন। তো সেই চিটফান্ড তদন্ত আজকে কি হলো? আমরা দেখেছি যে বিভিন্ন রকমের পলিটিক্যাল লিডার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তার কোনো কনক্লুসিভ রেজাল্ট আজ পর্যন্ত আমরা দেখিনি। তার ফলে সেন্ট্রাল এজেন্সি নিয়ে একটা ট্রাস্ট ডেফিসিট অনেকের মনে রয়েছে। তো সুতরাং
যখন এই বিল সংসদে পেশ করা হয়েছে অনেকেরই মনে হচ্ছে যে অপোজিশনকে বেকায়দায় ফেলার জন্য, এবং যেখানে ইলেকট্রাল সাকসেস বিজেপি পাচ্ছে না যে স্টেটগুলোতে, সেই স্টেটগুলোতে ইলেকট্রাল সাকসেস যখন স্ট্রেট ওয়েতে পলিটিক্যাল ব্যাটেল করে পাওয়া যাচ্ছে না, তখন ঘুর পথে সেখানে ক্ষমতা দখলের চেষ্টা, ডিস্টেবিলাইজ করার চেষ্টা। হরিশ সালভেকে আমি বলতে শুনেছি যে উনি বলেছেন যে মন্ত্রিত্ব কোনো সম্পত্তি নয়, মন্ত্রিত্ব কলে কি আছে। 91 সালে যখন হাওয়ালা ডায়েরি পাওয়া গেছিল তখন লালকৃষ্ণ আডবাণী জৈন হাওয়ালা কাণ্ডের কথা বলেছেন। লালকৃষ্ণ আডবাণী কিছু তার বিরুদ্ধে অভিযোগ উঠতেই তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন, এবং তারপরে তিনি যখন তদন্তে পরিষ্কার মানে একটা ক্লিন চিট পেলেন, উনি তখন ফিরে আসেন। কিন্তু মনে রাখতে হবে যে জৈন হাওয়ালা কাণ্ড যখন ঘটেছিল তখন কিন্তু কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ছিল না বিরোধীদের যে কেন্দ্রের শাসক দল প্রতিহিংসা পরায়ণ হয়ে সেন্ট্রাল এজেন্সিগুলোকে অপোজিশনের বিরুদ্ধে ব্যবহার করছে। এই অভিযোগে সর্বভারতীয় রাজনীতি ভারী ছিল না। আজকে সর্বভারতীয় রাজনীতি ভারাক্রান্ত এবং ভারী এই অভিযোগে যে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি এবং হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সেই কাজে অপব্যবহার করছে। তো ফলে এখানে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স রয়েছে। আর হরিশ সালভে যে কথাটাই বলছেন যে মন্ত্রিত্ব তো কোনো সম্পত্তি নয়, অবশ্যই মন্ত্রিত্ব কোনো সম্পত্তি নয়, সম্পদ নয়, কিন্তু এটা ঠিক এই ব্যাপার শুধু এইটুকুনি বলে ছেড়ে দিলে গোটা চিত্রটা পরিষ্কার হয় না। গোটা চিত্রটা কি, যে বিল পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে 30 দিন জেল হেফাজতে থাকলেই কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার পদে থাকতে পারবেন না। তো অপোজিশনের নেতারা ভয় পাচ্ছেন যে কোনো স্টেটের মুখ্যমন্ত্রীকে ঠিক যেভাবে লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হলো এবং তার সরকার ডিস্টেবিলাইজ হয়ে পড়লো, তো এরকম ভাবে যদি ডিস্টেবিলাইজ করে দেওয়া যায় তাহলেই তো অনেক। আজকে ডিএমকে পুরোপুরি আবর্তিত হচ্ছে এমকে স্টালিনকে ঘিরে। তো তামিলনাড়ুতে ভোট আসছে, তার আগে যদি কোনো একটা অভিযোগে স্ট্যালিনকে যদি আজকে জেলে 30 দিন বন্দি করে রাখা হয় এবং তার যদি মুখ্যমন্ত্রী তো চলে যায়, তাহলে কি ডিএমকে এবং ডিএমকে সরকারটা পুরো ডিস্টেবিলাইজ হয়ে যাবে না? সেই ফায়দাটা কে নেবে? আজকে যদি পশ্চিমবঙ্গে এরকম ভাবে ডিস্টেবিলাইজ হয়ে যায় তাহলে সেই ফায়দাটা কে নেবে? প্রিন্সিপাল অপোজিশন পার্টি কে? এই প্রশ্ন তো উঠবে। তার ফলে যে বিরোধীরা যে কোয়েশ্চেন করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হিটলারীয় শাসন, এবং তার একটা কথা বক্তব্য হচ্ছে যে এইটা করা মানে জুডিশিয়ারিকে দুর্বল করে দেওয়া। কোনো ব্যক্তি অভিযুক্ত মানিত তার বিরুদ্ধে দোষ প্রমাণিত নয়, ফলে দোষ প্রমাণ হলো না, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তো তার মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কোর্টকে দুর্বল করে দেওয়া হচ্ছে, তার অভিযোগ। চিদম্বরম বলছেন, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং দুঁদে আইনজীবী, তিনি বলছেন যে এটা টোটালি আনকনস্টিটিউশনাল একটা বিল, অসাংবিধানিক। এবং আমরা আরো একজন আইনজীবী এবং বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভিকে বলতে শুনেছি যে অপোজিশন রুল স্টেটগুলোতে যেখানে বিজেপি সুবিধা করতে পারছে না, সেখানে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এই বিলটাকে ব্যবহার করা হবে। আর সেন্ট্রাল এজেন্সি তো বিজেপি মানে বিজেপি সরকারেরই অধীনে, নরেন্দ্র মোদীর সরকারের অধীনে। সেই প্রতিষ্ঠান তো, সেই এজেন্সি তো আর সরকারের বিরুদ্ধে মামলা করবে না বা তদন্ত করবে না। সুতরাং সামগ্রিকভাবে এই বিলের যে বিষয়বস্তু, সেটা নিয়ে একটা বিরোধীদের শুধু সন্দেহ বলবো না, একটা স্পষ্ট অভিযোগ রয়েছে। ফলে দুটো ন্যারেটিভ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রাইম মিনিস্টার যে ন্যারেটিভটা ক্রিয়েট করার চেষ্টা করছেন, যেটা হচ্ছে যে সাধারণ মানুষ এক্সপেক্ট করে যে তাদের যে জনপ্রতিনিধি তারা হবেন একদম স্বচ্ছ, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, এবং সেটাকে হরিশ সালভের মতন কনস্টিটিউশনাল এক্সপার্ট তিনি দাপটের সঙ্গে সেটাকে এস্টাবলিশ করার জন্য বলছেন যে সাধারণ মানুষের কি চায়। সাধারণ মানুষ চায় যে কোনো অপরাধী জেল থেকে সরকার চালাবে না। কিন্তু এটা হচ্ছে যে মুদ্রার একটা দিকের ছবি। এখানে হরিশ সালভে কখনো বলছেন না, বা হরিশ সালভের আলোচনাতে আমি দেখিনি যে অপোজিশন রুল স্টেটগুলোর বিরুদ্ধে কিভাবে ইডি সিবিআই অ্যাক্টিভ এবং তা নিয়ে কি ধরনের অভিযোগ উঠেছে, তার আলোচনায় কখনো দেখা যাচ্ছে না। তিনি বলেছেন যে যদি কেউ বেল না পান
তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। কিন্তু ঘটনা হলো যে আজকে কোনো নেতাকে যদি বা নেত্রীকে যদি 30 দিন কোনো একটা অপরাধের ঘটনার অভিযোগে বন্দি করা হলো, তারপরে উনি গেলেন হায়ার কোর্টে, তারপরে উনি গেলেন সুপ্রিম কোর্টে, এই করতে করতে 30 দিন পেরিয়ে গেল বেল পেতে পেতে, তাহলে কি হবে? এবং ভারতবর্ষে যে বিচার ব্যবস্থায় এই দেরিটা তো আমরা দেখেছি ঘটতে। সুতরাং এই যে ন্যারেটিভটা আজকে হরিশ সালভে তৈরি করতে চাইছেন বা প্রধানমন্ত্রী কালকে যে কলকাতায় এসে বলে গেছেন, এইটা হচ্ছে একটা ছবি মাত্র। তার অন্যদিকের ছবিটা কিন্তু অন্ধকার, তার অন্যদিকের ছবিটা কোনো কিন্তু স্পষ্টতা নেই, বরঞ্চ একটা সন্দেহের বাতাবরণ রয়েছে। ফলে বিলটা যে সংসদে পেশ করা হয়েছে সেটা কিন্তু নিয়ে একটা বড় অংশের মানুষ, সেটা শুধুমাত্র পলিটিশিয়ান নয়, অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনেও অনেক প্রশ্ন আছে। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল সংসদে পাশ করতে গেলে 2/3 মেজরিটি লাগে। অর্থাৎ লোকসভায় যে 542 জন মেম্বার রয়েছেন তার মধ্যে থেকে 2/3 মেম্বারের সমর্থন লাগবে। কিন্তু কেন্দ্রে বর্তমান যে নরেন্দ্র মোদী সরকার বা এনডিএ সরকার রয়েছে, তাদের এখন সংসদের যে শক্তি, এনডিএ যে মোট সাংসদের সংখ্যা সেটা হচ্ছে 293, এবং 2/3 মেজরিটির জন্য 361 জনের সমর্থন দরকার। তার ফলে হচ্ছে যে বিলটি পার্লামেন্টে প্লেস হয়েছে কিন্তু নন স্টার্টার। এখনো পর্যন্ত কিন্তু এটার ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। তার কারণ হচ্ছে যে লোকসভায় বিজেপির বা এনডিএ 2/3 মেজরিটি নেই। লাস্ট আমি আজকের যে আলোচনার বিষয়, তাদের লাস্ট পয়েন্ট যেটা আমার অপেক্ষাকৃত লঘুতর বিষয় বলে মনে হয়েছে, সেটা হচ্ছে যে তৃণমূল এই যে বিলটি যে পার্লামেন্টে প্লেস হয়েছে তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বহুবারই তৈরি হয়, এই ধরনের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বারবার তৈরি হতে আমরা দেখেছি। কি হয় সেখানে দুটি হাউসের, পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা দুটি হাউসের সাংসদরা থাকেন এবং বিলের যে বিষয়বস্তু সেটা নিয়ে তারা আলোচনা করেন এবং জেপিসি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি একটি সুপারিশ দেয়। সেই সুপারিশ সরকার মানতে বাধ্য নয়, কিন্তু অনেক সময় দেখা গেছে যে সেই সুপারিশের থেকে কিছু কিছু সরকার গ্রহণ করে এবং বিলটি আবার সংশোধন করে নতুনভাবে পার্লামেন্টে প্লেস করা হয়। এখন এই জেপিসির যে গঠন সেটা ভেরি ইন্টারেস্টিং। জেপিসি কিভাবে গঠিত হয়? লোকসভায় বিজেপির যে স্ট্রেংথ, বিজেপির যে এমপি সংখ্যা, সেই এমপি সংখ্যার অনুপাতে ধরা যাক যে জেপিসিতে 30 জন মেম্বার থাকবে। তাই 30 জন মেম্বারের মধ্যে বিজেপির কজন হবে সেটা ঠিক হবে যে লোকসভায় বা রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা কত, সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব থাকবে ওই 30 জনের মধ্যে। তারপরে কংগ্রেসের শক্তি কত, সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব থাকবে ওই কমিটিতে। শেষমেশ দেখা যায় যে সবসময় রুলিং পার্টির রিপ্রেজেন্টেশন ওই কমিটিতে বেশি থাকে। তার ফলে অপোজিশনের সাংসদরা অনেক সুপারিশ করলেও তা গৃহীত হয় না, তারা ডিসেন্ট নোট দেন। জেপিসির যে ফাইনাল যে রেকমেন্ডেশন থাকে সেখানে তারা ডিসেন্ট নোট দেন। তো আজকে তৃণমূল কি করলো? তৃণমূল গোড়াতেই ডিসেন্ট দিয়ে দিল। তৃণমূল জানিয়ে বোঝাতে চাইলো যে এই জেপিসির ওপরেই তাদের আস্থা নেই, তারা তো বিলের বিরোধিতা করছেই নি, কিন্তু এই জেপিসিটাও অনর্থক, এর কোনো অর্থ নেই। তার কারণ এর ভেতরেও রুলিং পার্টি এবং সরকারের যে প্রতিনিধি দল বিজেপি, টিডিপি, জেডিইউ সব মিলিয়ে তাদের যে প্রতিনিধিত্ব তারা সংখ্যাগরিষ্ঠ থাকবেন। ফলে তাদের মতটাই প্রিভেল করবে। ওখানে গিয়ে তৃণমূল কি বলছে না বলছে সেটা আলটিমেটলি ফাইনাল রেকমেন্ডেশনে গ্রাহ্য হবে না। তার ফলে এরকম কমিটিতে গিয়ে কি লাভ? সে কারণে তৃণমূল, এবং যেহেতু গোটা বিলটাই তৃণমূল অপোজ করছে, তার ফলে এই বিলটা নিয়ে ফার্দার কোনো সাজেশন দেওয়ারও প্রয়োজন বোধ করছে না তৃণমূল। তো সেই কারণেই তৃণমূল জেপিসিতে থাকতে চায়নি। এখন দেখার যে কংগ্রেস জেপিসিতে থাকে কিনা, কারণ কংগ্রেস জেপিসিতে থাকলেই বুঝতে হবে যে কংগ্রেস অন্তত এই প্রেমাইসটিকে অ্যাকসেপ্ট করছেন যে এরকম একটা ল বা একটা আইন হওয়া উচিত। তো এইটা কংগ্রেস বা অন্যান্য যে অপোজিশন পার্টি তারা কি সিদ্ধান্ত নেন সেটাও অবশ্যই এটা নিয়ে দেখার। তো ফাইনালি এই বিলের ভবিষ্যৎ কি হয় সেটার উপর অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু আপাতত যেটা দেখে মনে হচ্ছে যে এই যে ভোটার তালিকা সংশোধন এবং সেটা নিয়ে যে বিজেপির তীব্র সমালোচনা হচ্ছে
এবং ইলেকশন কমিশনের সমালোচনা করছেন বিরোধীরা, এবং বিহারে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, সেইটার থেকে মুখ ঘোরানোর জন্যই হয়তো এই বিলটিকে তড়িঘড়ি করে সংসদে পেশ করা হয়েছে। এটা বিজেপিও বুঝতে পারছে, যেহেতু তাদের সংসদের 2/3 মেজরিটি 2 সভাতে নেই, ফলে এটা হয়তো এখনই পাশ হবে না। কিন্তু আপাতত একখানা বিতর্ক দেশ জুড়ে তৈরি হয়ে গেল। তো এটা নিয়ে আগামী দিনে কিভাবে এগোয় সেটার দিকে আমাদের নজর থাকবে। আজ আপাতত এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।